প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। দেখো, এখানে এবিসি একটি প্রিজম রয়েছে। এবিসি প্রিজমের দুটি প্রতিসারক পৃষ্ঠ রয়েছে, একটি এবি এবং একটি এসি। অর্থাৎ এবি পৃষ্ঠে আলোর প্রতিসরণ ঘটবে এবং এসি পৃষ্ঠে আলোর প্রতিসরণ ঘটবে। বিসিটা কিন্তু প্রতিসারক পৃষ্ঠ নয়, এটি একটা অস্বচ্ছ পৃষ্ঠ। এটাকে বলা হয় প্রিজমের ভূমি। তো প্রিজমের যেহেতু দুইটি প্রতিসরক পৃষ্ঠ রয়েছে, এজন্য প্রিজমে আলোর প্রতিসরণ ঘটে দুইবার। আমরা ধরে নিচ্ছি যে এবি প্রিজমের উপর একটি আমি অভিলম্ব টানলাম। অভিলম্বটি কিন্তু আমি অর্থাৎ লম্ব টানলাম। লম্বটা আমরা ইচ্ছা করলে চাঁদার সাহায্যে এইভাবে কিন্তু আমরা লম্ব টেনে নিতে পারবো। তখন কিন্তু এরকম বাঁকাই হবে, এটা এটা কিন্তু এরকম লম্ব। তো আমি যদি এখন ও পি আলোক রশ্মি পি বিন্দুতে আপতন ঘটাই, তাহলে অবিলম্বের সাথে উৎপন্ন কোণ হলো I1। আর আলোক রশ্মিটি যেহেতু বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করছে, এজন্য এটি অবিলম্বের দিকে চলে আসবে। এটা যেহেতু আমার অবিলম্ব, তাহলে এটি সরাসরি এই বরাবর না যেয়ে বরং এই বরাবর চলে আসলো, অর্থাৎ পি কিউ পথে চলে আসলো। এরপরে পি কিউ এর কিউ বিন্দুতে যখন আলোটি আসলো, তখন কিন্তু আলোর জন্য এখন কি হয়ে গেছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে। ফলে এই যে আমি আরেকটি অবিলম্ব এখানে টেনেছি, এই অবিলম্বটিও কিন্তু আমি ইচ্ছা করলে এরকম করে চাঁদা দিয়ে 90 ডিগ্রি কোণে অবিলম্ব টানতে পারি। তো আমি সেভাবেই টেনেছি। তো এই আলোক রশ্মিটি দেখা যাচ্ছে, অর্থাৎ কিউ আর আলোক রশ্মিটি এবার অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই রেটি কিন্তু সোজাসুজি যেতে পারতো, সোজাসুজি যাবে না, বরং প্রতিসরণের কারণে বেঁকে যাবে। কোন দিকে বেঁকে যাবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে দেখা যাচ্ছে ওপি আলোক রশ্মিটির একবার এখানে বিচ্যুত ঘটেছে, অর্থাৎ সে পি এল এর দিকে না যেয়ে সে পি কিউ এর দিকে গিয়েছে। আবার সে কিন্তু এই বরাবর দেখো না যে এই বরাবর কিন্তু গেল না, ধরো কিউ এক্স এর দিকে না যেয়ে সে কিউ আর এর দিকে গিয়েছে। অর্থাৎ দুইবার প্রতি বিচ্যুত ঘটেছে। এই বিচ্যুতটাকে যদি আমরা বলি ডেল, আর এই বিচ্যুতটাকে যদি আমরা বলি ডেল ওয়ান, এটাকে যদি বলি ডেল টু, তাহলে আমরা দেখব আবহিত রশ্মিকে সামনে দিয়ে বহিত করলে আর নির্গত রশ্মিটাকে পেছনে বহিত করলে এম বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় ডেল, এটাই কিন্তু মোট বিচ্যুত কোণ। অর্থাৎ এই বিচ্যুত ডেল দিয়ে প্রকাশ করব। এটি কিন্তু ডেল ওয়ান প্লাস ডেল টুর সমান। তাহলে বিচ্যুত কোণ আমরা কাকে বলছি? আপতিত রশ্মিকে সামনের দিকে বহিত করলে আর নির্গত রশ্মিকে পেছন দিকে বহিত করলে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি বিচ্যুত কোণ। আর বিচ্যুত কোণ বাস্তবে কোনটা হচ্ছে, অর্থাৎ আপতিত রশ্মিটা সোজা নেওয়া যে যতটুকু বেঁকে গেল, আবার দ্বিতীয় প্রতিসরণের সময় সে সোজা না যে যতটুকু বেঁকে গেল, এই দুটি কোণের যোগফলই হলো মোট বিচ্যুত কোণ। তো এখন আমরা এখানে যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, দেখো এ পি এ পি এন আর হলো কিউ চতুর্ভুজ তৈরি হয়েছে। এই প্রিজমের যেহেতু দুটা পৃষ্ঠ রয়েছে এবি এবং এসি, এটা প্রতিসারক পৃষ্ঠ বলে, এজন্য এই কোণকে প্রতিসারক কোণ বা প্রিজম কোণ বলা হয়। যদি এটি সমবাহু প্রিজম হয়, তাহলে এই কোণটি 60 ডিগ্রি হয়ে থাকে। তবে বিভিন্ন ধরনের প্রিজম হতে পারে, সমবাহু সমদ্বিবাহু প্রিজম তৈরি হতে পারে, তবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম অ্যাঙ্গেল পাওয়া যেতে পারে। তো এখন তুমি খেয়াল করে দেখো যে আমরা মনে রাখবা এই আপতন কোণকে আমি অবশ্যই I1 ধরতে হবে, এটাকে তুমি R1 ধরবা, এটাকে তুমি R2 ধরবা, এটাকে ধরবো আমার I2 হিসেবে সুবিধার্থে কিন্তু আমরা এটা করে থাকি। তো আমরা আপতন কোণ I1 যার প্রতিসরণ কোণ R1, আর এখানে যদিও দ্বিতীয় পৃষ্ঠের জন্য এটাই কিন্তু আপতন কোণ, কিন্তু এটাকে আমরা R2 ধরবো আর এটাকে আমরা I2 ধরে নিব। তো এখন তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা একটা চতুর্ভুজ পেয়েছি। এই চতুর্ভুজের আমি যদি বলি এই যে এ কোণ, P
পি কোণ, এন কোণ আর কিউ কোণ। আর দেখো এই যে এ কোণ প্লাস পি কোণ প্লাস এন কোণ প্লাস কিউ কোণ, এই সবগুলোর সমষ্টি কিন্তু 360 ডিগ্রি। এটা নিশ্চিতভাবে বলা যায় 360 ডিগ্রি। এখন দেখো আবার বলি আমি, চতুর্ভুজ হলো এ পি এন কিউ, এ পি এন কিউ, অর্থাৎ আমি এ পি এন কিউ এই চতুর্ভুজের কথা বলছি। এই চতুর্ভুজে এ পি এন কিউ কোণের মানটা কিন্তু 360 ডিগ্রি, যার পি এবং কিউ কোণের মানটা কিন্তু 90 ডিগ্রি। এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, আর এটাও কিন্তু 90 ডিগ্রি। কারণ এটি একটি অভিলম্ব, এটি একটি অভিলম্ব, অবশ্যই 90 ডিগ্রি উৎপন্ন করবে। তাহলে আমরা পরের লাইনটা কি লিখতে পারি? এ কোণ আর এন কোণের সমষ্টি হলো 360 বিয়োগ হলো 180 সমান সমান হলো 180 ডিগ্রি কোণ আমরা বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি যে এ কোণ আর এন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এখন তুমি যদি দেখো পি কিউ এনও কিন্তু একটা ত্রিভুজ, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি ত্রিভুজ পি এন কিউ এ, এই পি কোণের মান প্লাস এন কোণের মান প্লাস কিউ কোণের মান, এখানে পি কিউ এন হলো এটা কিন্তু পি কোণ না, কারণ এটাকে বলছি আমি আর ওয়ান কোণ, এটা আর ওয়ান কোণ, আর কিউটাকে বলছি হলো আমরা আর টু কোণ। অর্থাৎ এই আর ওয়ান, এই এন আর এই আর টু কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো এই এ কোণ আর এন কোণের মানটা যদি হয় 180 ডিগ্রি, আর এ কোণের পরিবর্তে আমি লিখেছি এখানে আর ওয়ান প্লাস আর টু, এনটা তো রয়েই গেছে 180 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা বলতে পারি এই এ কোণটাই কিন্তু আর ওয়ান আর আর টু কোণের যোগফলের সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে এই এ কোণটা কিন্তু আর ওয়ান প্লাস আর টু সমান। অর্থাৎ আমরা এটাকে প্রিজম কোণ বলবো। প্রিজম কোণকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি আর ওয়ান প্লাস আর টু এর সমান। তাহলে আমরা যে প্রিজমের যে প্রতিসারক কোণ বলেছি এ, এই যে 60 ডিগ্রি বললাম সমবাহুর জন্য, তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি এই এ কোণের মান এই আর ওয়ান আর আর টু এর যোগফলের সমান। আর এখানে তুমি খেয়াল করে দেখো এই যে ডেল ওয়ান আর এই ডেল টুর যোগফল কিন্তু মোট বিচ্যুত কোণ ডেল। এখন আমরা এদিকে যদি খেয়াল করে দেখি, দেখতে পাবো এ ডেল ওয়ানটা কতটুকু। আমি যদি আই ওয়ান থেকে আর ওয়ান বাদ দেই তাহলে কিন্তু ডেল ওয়ান পাবো। অর্থাৎ তুমি কিন্তু বলতে পারো যে এই যে আপতন কোণ আই ওয়ান, এই টোটালটার সমান কিন্তু, অর্থাৎ আই ওয়ানের মানটা কিন্তু কার সমান? এ ডেল ওয়ান প্লাস হলো আর ওয়ান এর সমান। তাহলে এখান থেকে কিন্তু আমরা ডেল ওয়ানের মান বের করতে পারি আই ওয়ান বিয়োগ হলো আর ওয়ান। একইভাবে তুমি কিন্তু ডেল টুর মানটাও কিন্তু বের করতে পারো আই টু বিয়োগ হলো আর টু। তো মোট বিচ্যুত কোণ এম এ যেটা সৃষ্টি হয়েছে, যে এম বিন্দুতে যে মোট বিচ্যুত কোণ সৃষ্টি হয়েছে, সেই বিচ্যুত কোণ ডেল সমান কিন্তু আমরা কি লিখতে পারি? তাহলে এই আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস হলো আই টু মাইনাস হলো আর টু। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি আই ওয়ান প্লাস হলো আই টু মাইনাস তুমি নেই আর ওয়ান প্লাস হলো আর টু। যেহেতু আমরা এখানে পেয়েছি এ সমান আর ওয়ান প্লাস আর টু, তাহলে কিন্তু আমরা বলতে পারি আই ওয়ান প্লাস হলো আই টু মাইনাস হলো এ, এটা কি সমান? এই বিচ্যুত কোণ সমান। তাহলে গুরুত্বপূর্ণ আমরা একটা সূত্র পেলাম, বিচ্যুত কোণের সমান হলো আই ওয়ান প্লাস আই টু মাইনাস হলো এ, আর প্রিজম কোণ সমান হলো আর ওয়ান প্লাস আর টু। তো এখানে দেখো আমরা আরেকটা বিষয় নিয়ে আসতে পারি, সেটা কি? তাহলে এই যে বিচ্যুত কোণ, এই বিচ্যুত কোণ খুবই গুরুত্বপূর্ণ। এই বিচ্যুত কোণের সাথে কিন্তু এই আপতন কোণের একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কেমন সেটা আমি একটু গ্রাফে তোমাকে দেখাই, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। আমি যদি এই একদিকে অর্থাৎ গ্রাফ যদি করি, একদিকে ধরো আমি আপতন কোণ রাখলাম আর এদিকে আমি বিচ্যুত কোণ রাখলাম, তাহলে তুমি দেখতে পাবা যে এই আপতন কোণ যদি বাড়াতে থাকে, অর্থাৎ আমি যে এই যে ওপি যে আলোক রশ্মিটা পি বিন্দু আবরিত হয়েছে,
এটাকে যদি আমি আরো একটু এদিক দিয়ে আপতিত করাই, আরো এদিকে যদি আপতিত করাই, তাহলে কি কোণের মানটা বেড়ে যাবে না? আমি যদি বাড়াতে থাকি তাহলে দেখা যাবে এই বিচ্যুত কোণের মানটা কমতে থাকে। অর্থাৎ গ্রাফটা কেমন হয়, এইভাবে কমতে থাকে কমতে থাকে কমে থাকে। এখন তুমি আয়টা বাড়াতেই থাকবা আর এটা কমতেই থাকবে, কিন্তু একটি নির্দিষ্ট মানে আসার পরে এটা আর না কমে দেখা যায় যে আয়ের সাথে সাথে এই বিচ্যুত কোণটা বাড়তে থাকে। তো আমরা এই বিচ্যুত কোণের মানটা যেহেতু I1 এর উপর নির্ভরশীল, সেজন্য আমরা দুটো গ্রাফ দেখালাম। তো দেখতে পাচ্ছি যে এই হলো এমন একটা আপতন কোণ যে মানের জন্য এই বিচ্যুত কোণের মানটা কিন্তু সর্বনিম্ন। অর্থাৎ এখানে যতগুলো প্লট করেছি আমি বিচ্যুত কোণের, এটাই কিন্তু সর্বনিম্ন ভ্যালু। তাহলে আমরা এই আপতন কোণের জন্য এই বিচ্যুত কোণের মানটাকে বলছি হলো আমরা সর্বনিম্ন মান। তাহলে এই আপতন কোণের মান যেটা আমরা পেলাম, এই আপতন কোণের মান যদি 40 ডিগ্রি হয়, উদাহরণস্বরূপ বলছি যে এই আপতন কোণের মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে দেখবা এই নির্গমন কোণটির মানও 40 ডিগ্রি হবে। অর্থাৎ যখন তোমার এ ডেলটা হয়ে যাবে ডেল এম, অর্থাৎ বিচ্যুত কোণের মানটা হয়ে যাবে যখন মিনিমাম বিচ্যুত কোণ, তখন এ I1 এর মান যদি হয় 40 ডিগ্রি, তাহলে দেখবা এ I2 এর মানটাও হয়ে যাবে 40 ডিগ্রি। তাহলে সূত্র কি বলা হচ্ছে এখানে, আসলে বলা হচ্ছে হলো এ I1 এর মানটা I2 এর সমান হবে আর R1 এর মানটা R2 এর সমান হবে। কখন? যখন তুমি এমন একটি আপতন কোণ সৃষ্টি করেছো যার জন্য এই অ্যাঙ্গেলের মানটা সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে, তখন কিন্তু এই গুরুত্বপূর্ণ শর্তটি আমরা লিখতে পারি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি দেখো, আমরা যদি এই বিচ্যুত কোণের এই শর্তটিকে আরোপ করি, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে, তাহলে আমরা যদি বলি ন্যূনতম বিচ্যুত কোণের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণ, এই পর্যায়ে যদি আমরা এখন শর্ত আরোপ করি, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এই এ সমান সমান যে R1 প্লাস আমি R2 লিখেছি, তাহলে যেহেতু এ R1 আর R2 সেম, তাহলে কিন্তু আমি লিখতে পারি R1 সমান সমান হলো a ভাগ 2, কারণ R1 আর R2 টা সেম, অর্থাৎ R1 প্লাস R1 মানে 2R1, তাহলে R1 সমান a ভাগ 2। ঠিক তেমনি আমরা কিন্তু ডেল সমান যেটা লিখেছি I1 প্লাস I2 মাইনাস a, তাহলে ডেলটা না লিখে যদি ডেল এম দিয়ে মিনিমাম ডিভিশন দিয়ে, তাহলে I1 আর I2 কিন্তু সেম, মানে 2I1 হয়ে যাচ্ছে, 2I1 হয়ে যাচ্ছে মাইনাস a। আর তখন আমি কিন্তু এটাকে অবশ্য পার করে দিলে I1 এর মানটা দাঁড়াচ্ছে হলো a প্লাস ডেল এম ভাগ হলো 2। অর্থাৎ আমাদের যে আলোক রশ্মিটি ওপি, যে আলোক রশ্মিটি এবি পৃষ্ঠে আবরিত হয়ে পিকিউ পথে গমন করেছে, অর্থাৎ এখানে যে প্রতিসরণ ঘটেছে, এই জায়গায় যদি প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের অর্থাৎ দ্বিতীয় সূত্রটি আমি আরোপ করি, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এটাকে যদি বায়ু মাধ্যম বলি, এটাকে যদি গ্লাস মাধ্যম বলি আমরা, তাহলে শর্তটা ছিল এরকম, সূত্রটা ছিল এরকম, এম ইউ জি সমান সমান হলো সাইন I1 ভাগ হলো সাইন R1। যে ক্ষেত্রে তুমি লিখতে পারো সাইন I1 মানে কি? সাইন I1 মানে হলো এই যে a প্লাস ডেল এম, a প্লাস ডেল এম ভাগ হলো 2, আর নিচে কিন্তু লিখতে পারি হলো আমরা সাইন a ভাগ 2। এ মিউ জি সমান আবার কি? মিউ জি ভাগ মিউ এ, তাহলে মিউ জির মানটা হলো মিউ, আর বায়ু মাধ্যমের মানটা 1 এর কাছাকাছি বিধায় আমি কিন্তু মিউ এ লিখতে পারি। অর্থাৎ এটাকে লিখতে পারি মিউ সমান সমান হলো সাইন এ প্লাস ডেল এম ভাগ 2, আর নিচে হলো সাইন এ ভাগ হলো 2। অর্থাৎ আমরা কিন্তু এই সূত্রটি লিখতে পারি। সূত্রটি কি দাঁড়ালো? মিউ সমান সাইন এ প্লাস ডেল এম ভাগ 2, নিচে হলো সাইন এ ভাগ 2। তাহলে এখানে এটা কি? এটা হলো এই যে প্রিজম কোণ এ, এটা কিভাবে নির্ণয় করব? এই যে সূত্রের সাহায্যে, এ সমান R1 প্লাস R2, আর নিচে কি পেলাম? সাইন এ ভাগ 2, আর একটা আছে ডেল এম, ডেল এমটাকে মিনিমাম ডেভিয়েশন, ডেল নির্ণয় সূত্র হলো এটা। কিন্তু ন্যূনতম বিচ্যুতি কোণ বলবে, তো আমি নাম দিচ্ছি ডেল এম। ডেল এম শর্তটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা। তবে প্রিজম যদি হয় খুবই ক্ষুদ্র, মানে প্রিজমের যদি প্রিজম কোণের মানটা 6 ডিগ্রি, প্রিজমের কোণের মান যদি
প্রায় 6 ডিগ্রি কাছাকাছি হয়। অর্থাৎ তুমি যদি এটাকে এতটা লম্বা করে দাও, এতটা লম্বা করে দাও, অর্থাৎ সমদ্বিবাহুর মতো করে লম্বা করে ফেলো, অনেক লম্বা, তখন দেখা যাচ্ছে এখানে অ্যাঙ্গেলের মান যদি 6 ডিগ্রির কাছাকাছি হয়, তখন তাকে সরু প্রিজম বলবো। তবে সেই সরু প্রিজমের ক্ষেত্রে এই বিদ্যুৎ কোণের মানটা কিন্তু আর আপাত কোণে নির্ভর করবে না। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। তবে সরু প্রিজমের ক্ষেত্রে আমরা খুব সহজেই সূত্রটি লিখতে পারি। সরু প্রিজমের ক্ষেত্রে আমি যেমন এখানে লিখলাম এমইউজি সমান সাইন আই ওয়ান ভাগ সাইন আর ওয়ান। তো আমি কিন্তু এই ক্ষেত্রে লিখতে পারবো তখন সাইন আই ওয়ান আর আই ওয়ানটা সেম, সাইন আর ওয়ান আর আর ওয়ানটা সেম হবে। অর্থাৎ মান ডিগ্রি যদি খুবই কম হয় তখন সাইন যেমন 6 ডিগ্রি আর শুধু 6 ডিগ্রিটা সেম, তখন আমি এটা লিখতে পারি আই ওয়ান ভাগ আর ওয়ান। তাহলে আই ওয়ান ভাগ আর ওয়ান মানে কি, আই ওয়ান সমান তাহলে মিউ আর ওয়ান। তেমন লিখতে পারবো আমি আই টু ভাগ আর টু। তাহলে আই টু সমান কি, মিউ আর টু। সেই আই ওয়ান আর আই টুর মানটা যদি আমরা এই জায়গায় বসিয়ে দেই, তাহলেই আমরা যে বিচ্যুরণ সূত্র পাবো সেটা কিন্তু আবার সরু প্রিজমের জন্য ব্যবহার করতে পারবো আমরা। তখন আমাদের যে সূত্রটি আসবে এটা খুবই সহজ একটি সূত্র, তোমরা এটা কিন্তু লিখে নিতে পারো। তখন আমরা কিন্তু যে সূত্রটি পাবো আমি এখানে লিখে দিচ্ছি, ডেল সমান সমান আমরা কিন্তু খুবই সহজ সূত্র, এটা মনে রাখবো এ ইন্টু মিউ মাইনাস হলো 1, এই সূত্রটি। এটা কিভাবে আসলো, এই যে আই ওয়ান সমান সমান হলো মিউ আর ওয়ান আর আই টু সমান সমান হলো মিউ আর টু, এই দুটো মান আমরা কিন্তু এই যে সমীকরণে বসিয়ে দিয়েছিলাম। এই সমীকরণে যদি তুমি বসিয়ে দাও তাহলে কিন্তু এইটা যদি যোগ করে দাও তাহলে কিন্তু এই সমীকরণটা পেয়ে যাবা। তো ধন্যবাদ, সকলে ভালো থেকো, শেষ করছি, আল্লাহ হাফেজ।